জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার। রাষ্ট্র পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার এবং চুরি হওয়া সম্পদ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ সহায়তা চান তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আর্থিক খাত, বিচার বিভাগ, পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের গৃহীত সংস্কার উদ্যোগের একটি রূপরেখা বর্ণনা করেন তিনি বলেন, পূর্বের স্বৈরাচারী শাসনের সাথে জড়িত দুর্নীতিবাজদের পাচার করা সম্পদ ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। বৈঠকে মার্কিন ট্রেজারি বিভাগের সহকারী সচিব ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। মার্কিন কর্মকর্তারা জানান, তারা অন্তর্বর্তী সরকারের পরিচালিত সংস্কারের জন্য প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা দিতে আগ্রহী। ঘণ্টাব্যাপী আলোচনায় আর্থিক খাতের সংস্কার, বিনিয়োগ, শ্রম সমস্যা, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘ সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর নিয়েও আলোচনা করা হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে $200 মিলিয়ন অর্থাৎ $20 কোটি অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র, যা আর ফেরত নিতে হবে না। এই অর্থ কৃষি ও স্বাস্থ্য খাত সহ আর্থিক স্থিতিশীলতা আনতে ব্যবহার করা হবে। মার্কিন ট্রেজারি বিভাগের অর্থ বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সফরের দ্বিতীয় দিন শুরু হয় সকাল 9টায়। সঙ্গে ছিলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আর ইউএসআইডির সহকারী প্রশাসক অ্যাঞ্জেলি কৌর। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথমেই প্রতিনিধি দল বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। এর পরের বৈঠকটি হয় অর্থ উপদেষ্টার সাথে। বৈঠকে স্থান পায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো। ঢাকা থেকে পাচার হওয়া অর্থ ফেরতের ব্যাপারে সহযোগিতা চায় বাংলাদেশ। এদিন দ্য ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্টের 6ষ্ঠ সংশোধনী সই হয়েছে। পঞ্চম সংশোধনী পর্যন্ত মার্কিন দাতা সংস্থা ইউএসআইডি $425 মিলিয়ন দিয়েছে। এবার আরও $202 মিলিয়ন অর্থ সহায়তা চুক্তি সই হয়। বৈঠক শেষে ইউএসআইডির সহকারী প্রশাসক অ্যাঞ্জেলি কৌর গণমাধ্যমকে জানান, বাংলাদেশের সমৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে কাজ করবে যুক্তরাষ্ট্র। আর অর্থ উপদেষ্টা জানান, পাচার হওয়া অর্থ ফেরত আনা ও আর্থিক খাত সংস্কারের সহযোগিতার বিষয়ে আলাপ হয়েছে বৈঠকে। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. This means we're looking at economic stability and growth. We're looking at improving health. We're looking at being able to strengthen governance across the country. We're looking at being able to empower youth and making sure that they have the opportunities to be able to grow and lead in this country. আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি। ছাত্র জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই নতুন বাংলাদেশের সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন সে সমস্ত পদক্ষেপ সম্পর্কে আমরা এই প্রতিনিধি দলকে অবহিত করেছি। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। এদিকে আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $1 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে $750 মিলিয়ন
ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ সহায়তার অনুমোদন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন করা, নতুন গঠিত টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে। আগামী ডিসেম্বরের মধ্যে $400 মিলিয়ন বাজেট সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। রোববার দুপুরে এডিবি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে গণমাধ্যমে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। আরও বলেন, রাজস্ব খাত সংস্কার আলোচনার পাশাপাশি আগামীতে স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণের ব্যাপারেও কথা হয়েছে। We have talked today about the USAID and Treasury Department. So in total, we are zeroing in some of the very important short-term measures, reforms and immediate deliverable to the people. That is most important for us. Second, we have some mid-term, মধ্যমেয়াদী কিছু জিনিস আছে, mid-term, and there are some long-term things which maybe will start the process. The long-term things will take time and whichever government comes. সেপ্টেম্বর মাসের প্রথম 14 দিনে দেশে রেমিটেন্স এসেছে $116.72 মার্কিন। এই হিসেবে গড়ে প্রতিদিনের প্রবাসী আয় $8.34 রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানানো হয়, সেপ্টেম্বরের প্রথম 2 সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $29.72 বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে $4.99,80,000, বেসরকারি ব্যাংকের মাধ্যমে $81.69,40,000 ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $30 লাখ রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, সেপ্টেম্বরের 8 থেকে 14 তারিখের মধ্যে দেশে রেমিটেন্স এসেছে $58,60,60,000 আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন $58,45,40,000। এর আগে আগস্টের 14 দিনে দেশে এসেছিল $113,42,00,000 মার্কিন। সেই হিসেবে চলতি মাসে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। গভীর থেকে স্থল নিম্নচাপ হয়ে সারা দেশে ঝরছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র। এদিকে সাগরে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে প্লাবিত বেশ কিছু নিম্নাঞ্চল। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় বাড়ছে দুর্ভোগ। দুদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে বরিশালে। এদিকে কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। জলাবদ্ধতার কবলে নগরীর বটতলা, মুন্সি গ্যারেজ, বগুড়া রোড, কালীবাড়ি রোড সহ বেশিরভাগ সড়ক। এছাড়া বৈরী আবহাওয়ায় বন্ধ রয়েছে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের নৌ চলাচল। কক্সবাজারেও অব্যাহত রয়েছে বৃষ্টি। রামুর দক্ষিণ মিঠাছড়িতে 5টি গ্রামের 3 শতাধিক পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। 3 দিনে 10টি বসতঘর ভেঙে বিলীন হয়েছে নদীগর্ভে। নিম্নচাপের কারণে দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে উপকূলীয় জেলাগুলো বরগুনা ও পটুয়াখালীতে। সমুদ্র উত্তাল থাকায় নিরাপদ আশ্রয় নিচ্ছেন সমুদ্রগামী জেলেরা। এদিকে টানা বৃষ্টিতে ঝালকাঠিতেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। এছাড়া উজান থেকে নেমে আসা পানিতে বাড়ছে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছে রাঙামাটি পৌর এলাকা সহ বাঘাইছড়ি ও লোংগদু উপজেলার 5 ইউনিয়নের 9,000 মানুষ। পরিবেশ বান্ধব পাটের মোড়কের পরিবর্তে আইন অমান্য করে এখনও ক্ষতিকর প্লাস্টিক, পলিথিন ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে। পরিবেশ রক্ষায় পাট পণ্য ব্যবহার বাড়ানোর মানসিকতা তৈরি করতে হবে প্রতিটি নাগরিককে, এমনটাই মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পাটের প্রোডাক্টগুলো যদি মার্কেটে আমরা নিয়ে যেতে পারি। এবং আশা করি 1 তারিখে যখন আমরা যাব, অনেক ভলান্টিয়ার অলরেডি আমি লাইন আপ করেছি, কিছু ভলান্টিয়ার অত উনিও ওরাও ভলান্টিয়ার থাকবে হোল ঢাকা শহরে। দে উইল গো উইথ দেয়ার ওন ব্র্যান্ড টি-শার্ট, যে প্লাস্টিক বর্জন করুন, পাট এবং কাপড়ের ব্যাগ ব্যবহার করুন। যারা এই মোড়কগুলো করে ভিন্ন পাটের বদলে অন্য কিছু দিয়ে, তাদের সাথে আমাদের একটা সভা হওয়া প্রয়োজন, যেখানে আপনারাও থাকবেন। ওদেরকে একবার শুনে তারপরে আমরা আমাদের কৌশল নিশ্চিত করে বলে দেব। এটা পাট মন্ত্রণালয় থেকেই বলা হবে। কিন্তু আসলে একটা দেশে একটা আইন 14 বছরে বাস্তবায়িত হয় না। এইটার জন্য আর কত সময়, আর কত দেরি, সেটাও বিবেচ্য বিষয়। এখন আমাদেরকে আসলে দ্রুততার সাথে কাজ করতে হবে। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। বিক্ষোভে অন্তঃসত্ত্বা আহতের ঘটনায় শনিবার ইম্ফল ইস্ট আর ইম্ফল ওয়েস্টে 11 ঘন্টার জন্য শিথিল করা হয় কারফিউ। কারফিউর কারণে জনজীবন স্থবির হয়ে পড়ায় স্কুল খুলে দেওয়ার আবেদন জানিয়েছে অল মণিপুর প্রাইভেট স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিকে মণিপুরে কয়েকজন মন্ত্রীর বাসভবনের সামনে শনিবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অস্থিতিশীলতার মধ্যে পাহাড়ি এলাকা থেকে রকেট উদ্ধার করেছে মণিপুরের নিরাপত্তা বাহিনী। বাফুফে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিলেন সাইপ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন। রোববার বিকেলে রাজধানীর একটি 5 তারকা হোটেলে বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক কর্তারা তার নাম প্রস্তাব করেন। তাদের প্রস্তাবে সম্মতি জানান এই ক্রীড়া সংগঠক, যদিও তার প্যানেলে কে বা কারা থাকছে তা চূড়ান্ত হয়নি। এদিন তরফদার রুহুল আমিন জানিয়েছেন, বাফুফে নির্বাচনে জয়ী হলে দেশে ফ্রাঞ্চাইজি ফুটবল লিগ চালু করবেন তিনি। তবে ফেডারেশনের বর্তমান কমিটি নিয়ে বিস্তর অভিযোগ ছিল তার। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।